হ্যালো বন্ধুরা, আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমার আগের ভিডিওতে শ্রীপান্থ রচিত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটির প্রথম খানিকটা অংশ বিস্তারিত ব্যাখ্যা করেছি। আজকে তার পরবর্তী খানিকটা অংশ আলোচনা করব। প্রবন্ধের উৎস, লেখক পরিচিতি এবং প্রবন্ধটি সম্পর্কে সংক্ষেপে আগের ভিডিওতে বলেছি, তাই আজ আর সেসব বলে সময় নষ্ট করব না। সরাসরি চলে আসবো আজকের পাঠে। শুধু তোমাদের বোঝার সুবিধের জন্য আগের দিনের আলোচিত অংশটুকু খুব সংক্ষেপে একটু বলে নেব। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, আজকের আলোচিত অংশটুকুর মধ্যে কিন্তু প্রচুর প্রশ্ন থাকবে, যে সম্ভাব্য প্রশ্নগুলিও আমি আলোচনার মাঝে মাঝে বলে দিতে থাকবো। তার আগে বলে নিই, যদি ভালো লাগে, যদি মনে হয় যে এই ভিডিওগুলো তোমাদের কাজে লাগছে, তাহলে লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আগের দিন আমরা দেখেছিলাম লেখক প্রবন্ধটি শুরু করেছেন তার কর্মক্ষেত্রের বর্ণনা দিয়ে। তার অফিস একটি লেখালেখির অফিস হলেও সেখানে বর্তমানে কেউই আর কাগজে কলমে লেখে না, অর্থাৎ কলমের ব্যবহার নেই, সবাই কম্পিউটারে লেখে, একমাত্র লেখক ছাড়া। এরপর তিনি তার শৈশবের দিনগুলির স্মৃতিচারণা করেছেন, দেখিয়েছেন কিভাবে একেবারে শিশু বয়স থেকে তারা নিজের হাতে কালি ও কলম তৈরি করে কলার পাতায় লেখালেখি শুরু করেছিলেন। এর পরের অংশে সারা বিশ্ব জুড়ে প্রাচীনকালে কলমের যে বিবর্তন বা কলমের যে ইতিহাস, সেই তথ্য তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। ইংরেজ আমলে প্রচলিত ছিল পালকের কলম এবং ইংরেজরা সে কলম তৈরির জন্য একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন। আজকে তার পরের অংশ। পালকের কলম তো দূরস্থান, দোয়াত কলমই বা আজ কোথায়? কোনো কোনো আপিসে দেখা যায় টেবিলের উপর সাজানো রয়েছে দোয়াত কলম, কিন্তু সেসব ফাঁকি মাত্র। ওই কলম দুটি আসলে ছদ্মবেশী বল পেন মাত্র। তাকে আবার কেউ কেউ বলেন ডট পেন। কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন, কলকাতার চৌরঙ্গি অঞ্চলে গিজগিজ করছে ফেরিওয়ালা। তাদের প্রতি 3 জনের মধ্যে একজনের পেশা কলম বিক্রি। এক হাতে 10 কলমধারী ফেরিওয়ালা কিন্তু এখনো দেখা যায়, সস্তার চূড়ান্ত। ফলে প্রত্যেকের পকেটে কলম। শুধু কি পকেটে? পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কানে গুঁজে রাখার জন্য। দার্শনিক তাকেই বলি যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন। এই অংশে লেখক আক্ষেপ করে বলছেন যে পালকের কলম তো দূরস্থান, আজকালকার দিনে দোয়াত কলমও দেখা যায় না। কোনো কোনো অফিসে সাজানো থাকে, কিন্তু সেগুলি নকল। এরপর তিনি একজন বিদেশি সাংবাদিকের উল্লেখ করে বলেছেন যে কিছুকাল আগে সেই সাংবাদিক লিখেছিলেন, কলকাতার চৌরঙ্গি অঞ্চলে প্রচুর হকার রয়েছে এবং তাদের প্রতি 3 জনের একজনের পেশা কলম বিক্রি। এক হাতে 10 কলমধারী ফেরিওয়ালা কিন্তু এখনো দেখা যায়। এই ফেরিওয়ালা বলতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তোমরা হয়তো আরো বেশি পরিচিত হকার শব্দটির সঙ্গে। আজও বাসে, ট্রামে তোমরা নিশ্চয়ই দেখে থাকবে নানান জাতের, নানান আকারের, নানান দামের কলম বিক্রি করতে হকারদের। খুব স্বাভাবিকভাবে যে জিনিসের চাহিদার তুলনায় যোগান প্রচুর এবং যে জিনিস অত্যন্ত সুলভ, তার দামও খুব সস্তা। ফলে আজকাল সকলের পকেটেই কলম। তিনি বলছেন, কলম শুধু পকেটে নয়, পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কানে গুঁজে রাখার জন্যে। যথারীতি তিনি এই অংশটি শেষ করেছেন একটি প্রচলিত কথা দিয়ে। তিনি বলছেন, দার্শনিক তাকেই বলি যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন। ইম্পর্টেন্ট লাইন, আন্ডারলাইন কোনো ব্যাখ্যা আসতে পারে। আসলে দার্শনিক বলতে আমরা কি বুঝি? দার্শনিক হলেন যিনি অত্যন্ত চিন্তাশীল একজন মানুষ, অত্যন্ত ভাবুক মানুষ, যিনি একদম তার প্রত্যক্ষ অভিজ্ঞতার গণ্ডি ছাড়িয়ে তার অনেক দূর পর্যন্ত ভাবনা চিন্তা করেন, অনেক গভীরে যান। ফলে খুব স্বাভাবিকভাবে সেই মানুষটি অন্যমনস্ক হয়ে থাকেন, খুব ভাবুক হয়ে থাকেন। তাই যে মানুষ এতটাই অন্যমনস্ক যে তার কানে কলমটি গোজা রয়েছে অথচ তিনি সারা দুনিয়া জুড়ে সেই কলমটি খুঁজে বেড়াচ্ছেন, তাকে বিদ্রূপ করে দার্শনিক বলে অভিহিত করা হয়। ছেলেবেলায় একজন দারোগাবাবুকে দেখেছিলাম যার কলম ছিল পায়ের মোজায় গোজা। আজকাল কোনো কোনো অতি আধুনিক ছেলেকে দেখি যাদের কলম বুক পকেটে নয়, কাঁধের ছোট্ট পকেটে সাজানো। কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ করেন, তবে সেটা ইচ্ছাকৃত নয়, ভিড়ের ট্রামে বাসে যাতায়াতের ফল। মহিলা যাত্রী ট্রাম থেকে নামছেন, কেউ একজন চেঁচিয়ে উঠল, ও দিদি, আপনার খোঁপায় কলম গোজা।
এই অংশটি লেখক খুব সরসভাবে খুব কৌতুক করে লিখেছেন। কোথায় কোথায় কলম রাখতে তিনি দেখেছেন সেই স্মৃতি তার মনে পড়ে গেছে। তিনি ছেলেবেলায় একজন দারোগাকে দেখেছিলেন পায়ের মোজায় কলম গুঁজে রাখতে। তারপরে বলছেন যে আজকাল কোনো কোনো ছেলেকে দেখা যায় যে বুক পকেটের বদলে কাঁধের ছোট্ট একটি পকেটে কলম রাখতে। মনে রাখতে হবে, এই যে ইনি আজকাল বলছেন লেখক, সেই আজকাল কিন্তু এই আজকের 2023-24 সাল নয়, এই আজকালও কিন্তু বেশ কিছু বছর পার হয়ে গেছে। এরপর খুব মজা করে বলেছেন যে কারুর খোঁপায় কলম দেখা যায়, যদিও সেটা ইচ্ছাকৃত নয়। আন্ডারলাইন করেও এগুলো তুলে দিয়েও প্রশ্ন আসতে পারে। খোঁপায় কলম কিভাবে গোজা হয়? ভিড় বাসে, ট্রামে, বিশেষ করে অফিস টাইমের সময় কারুর বুক পকেটে হয়তো কলম রাখা রয়েছে, কিন্তু ধাক্কাধাক্কি করে নামার সময় কোনো মহিলার খোঁপায় সেই কলমটি আটকে যায়। ফলে তিনি যখন নামছেন সবাই সেটা দেখতে পেয়ে হৈ হৈ করে ওঠে যে দিদি আপনার খোঁপায় কলম গোজা। একটা মজার দৃশ্যের অবতারণা করেছেন লেখক। বিস্ফোরণ, কলম বিস্ফোরণ। এক সময় বলা হতো কলমে কায়স্থ চিনি, গোঁফেতে রাজপুত। এখন কলম বা গোঁফ কোনো কিছুই আর বিশেষ কারো নয়। কালির অক্ষর নাইকো পেটে, চণ্ডী পড়েন কালীঘাটে। এখনকার পেটে কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা তারা ভাবুন। আমরা শুধু জানি দেশে সবাই সাক্ষর না হলেও কলম এখন সর্বজনীন। সত্যি বলতে কি, কলম এখন এতই সস্তা এবং এতই সর্বভোগ্য হয়ে গেছে যে পকেটমাররাও এখন আর কলম নিয়ে হাত সাফাইয়ের খেলা দেখায় না। কলম আজ তাদের কাছে অস্পৃশ্য। এত ধরনের, এত রকমের, এত দামের কলম বেরিয়ে গেছে, লেখক যাকে উল্লেখ করছেন কলমের বিস্ফোরণ বলে। আবার তিনি একটি প্রবাদের উল্লেখ করেছেন, কলমে কায়স্থ চিনি, গোঁফেতে রাজপুত। আসলে আমাদের সমাজে প্রাচীন যুগে যে বর্ণভেদ চালু ছিল, সেই বর্ণভেদ কিন্তু হয়েছিল পেশার নিরিখে, পেশার উপর ভিত্তি করে। যেমন ব্রাহ্মণেরা পুজো পাঠ নিয়ে থাকতেন, কায়স্থরা ছিলেন বুদ্ধিজীবী, লেখাপড়া সংক্রান্ত কাজকর্মই তাদের ছিল প্রধান পেশা। এছাড়া বৈশ্যরা ব্যবসা, ক্ষত্রিয়রা দেশ রক্ষার কাজ এবং শূদ্ররা উচ্চবর্ণের মানুষদের পরিষেবা প্রদান করা ইত্যাদি কাজ ভাগ করা ছিল। ফলে এই যে কায়স্থরা বুদ্ধিজীবী ছিলেন, তাদের এই লেখাপড়া সংক্রান্ত কাজ থাকার ফলে তাদের কাছে সবসময় কলম থাকতো। সেজন্য যার কাছে কলম থাকতো তাকেই বলা হতো কায়স্থ। তাই কায়স্থকে চেনা যেত কলম দিয়ে। আর তোমরা নিশ্চয়ই ছবিতে দেখে থাকবে যে রাজপুতদের ইয়া মোটা পাকানো গোঁফ, সেজন্য রাজপুতদেরও চেনা যেত সেই গোঁফ দেখে। কিন্তু বর্তমানে যেহেতু সকলের কাছেই কলম থাকে এবং গোঁফও প্রচুর মানুষ রেখে থাকে, রাজপুতদের মতো পাকানো গোঁফও প্রচুর দেখা যায়, ফলে আজকাল আর কোনো বিশেষ কিছু দিয়ে কাউকে চিহ্নিত করা যায় না। কালির অক্ষর নাইকো পেটে, চণ্ডী পড়েন কালীঘাটে। লেখক বলছেন যে পেটে কালির অক্ষর না থাকলেও, অর্থাৎ লেখাপড়া না জানলেও এখন কিন্তু সকলের কাছে কলম রয়েছে। আমাদের দেশে সাক্ষরতার হার আমরা জানি 100% নয়, বহু মানুষ আজও নিরক্ষর, কিন্তু তবুও কলম আজ সর্বজনীন ও সর্বভোগ্য, যে সকলের কাছেই পাওয়া যায় সবার সাধ্যের মধ্যে। সেই জন্যই সেটা সর্বভোগ্য এবং সেই কারণেই সেটা আজ পকেটমারের কাছে অস্পৃশ্য। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই কলম আজ তাদের কাছে অস্পৃশ্য। কাদের কাছে অস্পৃশ্য? কেন অস্পৃশ্য? পকেটমারে মূল্যবান জিনিস নেওয়ার জন্য, যা বিক্রি করে তাদের লাভ আছে। কিন্তু কলম এখন এত সস্তা হয়ে গেছে, এত সুলভ হয়ে গেছে যে সেটা নিয়ে কোনো লাভ নেই। কেউ আর সেই চোরাই কলম কারোর কাছ থেকে কিনতে যাবে না। সেই জন্যে কারোর পকেট কাটার সময় কলম পকেটমাররা ছুঁয়েও দেখে না। পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন। এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম। নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে। কলমের ইতিহাস বলে কলমের দুনিয়ায় বিস্ফোরণ ঘটেছে ফাউন্টেন পেন আবিষ্কারের পরে। বাংলায় এই পেনকে বলা হতো ঝর্ণা কলম। সম্ভবত এই নামটি রবীন্দ্রনাথের দেওয়া। সম্ভবত বললাম কারণ লেখকও নিশ্চিত নন, তিনিও বলেছেন রবীন্দ্রনাথের দেওয়া হতে পারে। একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান। সেকালের আরও অনেক ব্যবসায়ীর মতো তিনি দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। একবার গিয়েছেন আর এক ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে। দলিল কিছুটা লেখা হয়েছে, এমন সময় হঠাৎ দোয়াত উপুর হয়ে কাগজে পড়ে গেল। আবার তিনি ছুটলেন কালির সন্ধানে। ফিরে এসে শোনেন ইতিমধ্যে আর একজন তৎপর ব্যবসায়ী
সইসাবুত সাঙ্গ করে চুক্তিপত্র পাকা করে চলে গেছেন। বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন, আর নয়, এর একটা বিহিত তাকে করতেই হবে। জন্ম নিল ফাউন্টেন পেন। এই পুরো অংশটি খুব ইম্পর্টেন্ট। ফাউন্টেন পেনের জন্মের ইতিহাস এখানে আমরা পেয়েছি। সেই ইতিহাসটা পুরোটাও জানতে চাওয়া হতে পারে, অথবা লাইন তুলেও প্রশ্ন আসতে পারে ফাউন্টেন পেনের জনককে, কিভাবে তিনি, কেন তিনি কলম আবিষ্কার করেছিলেন ইত্যাদি। আমরা দেখি যে এই কলম আবিষ্কারের পেছনেও এক ঘটনা বা কাহিনী রয়েছে। ফাউন্টেন পেনের জনক লুইস এডসন ওয়াটারম্যান সেকালের একজন বড় ব্যবসায়ী ছিলেন। অন্যান্য ব্যবসায়ীদের মতো তিনিও দোয়াত কলম নিয়ে একবার চুক্তিপত্র সই করতে গেছিলেন, কিন্তু দুর্ঘটনাবশত দোয়াত উল্টে কালিটালি পড়ে সেটা ভেস্তে যায় এবং অন্য আরেকজন ব্যবসায়ী তার জায়গায় সই সাবুত করে চলে যায়। এরপরে তিনি প্রতিজ্ঞা করেন যে এই অবস্থার একটা অবসান ঘটাতে হবে, ফলে জন্ম নেয় ফাউন্টেন পেন। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা। কলকাতার কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে গিয়েছি একটা ফাউন্টেন পেন কিনবো বলে। দোকানে জানতে চান কি কলম। ব্যাস, ভ্যাবা চাকা খেয়ে গেলাম। তিনি আউড়ে চলেছেন, পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট, কোনটার কি দাম সঙ্গে সঙ্গে তাও তিনি মুখস্থ বলে যেতে লাগলেন। আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমার পকেটের অবস্থা। তবে হ্যাঁ, সস্তার একটা পাইলট নিয়ে যাও, জাপানি কলম কিন্তু দারুণ বলেই মুখ থেকে খাপটা সরিয়ে ধাঁ করে কলমটা ছুঁড়ে দিলেন টেবিলের এক পাশে দাঁড় করানো একটা কাঠের বোর্ডের উপর। সার্কাসে খেলোয়াড় যেমন একজন জ্যান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুরি ছুঁড়ে দেয়, ভঙ্গিটি ঠিক সেরকম। সার্কাসের খেলায় লোকটি শেষ পর্যন্ত অক্ষত থাকে। আমাকে অবাক করে দিয়ে তিনি কলমটি বোর্ড থেকে খুলে দেখালেন, এই দেখো, নিব ঠিক আছে, দু এক ছত্র লিখে দেখিয়ে দিলেন। আমি সেদিন সেই জাদু পাইলট নিয়ে ঘরে ফিরেছিলাম। এই অংশে প্রাবন্ধিক আবার ফিরে গেছেন স্মৃতিচারণায় তার অল্প বয়সের দিনগুলিতে। তার প্রথম ফাউন্টেন পেন কেনার যে ঘটনা সেইটি এখানে জানিয়েছেন। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, আসতেই পারে প্রশ্ন হিসেবে। এবং এই যে পেনগুলির উল্লেখ করা হয়েছে, পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট ইত্যাদি, এই পেনগুলিও কিন্তু নাম আসতে পারে। ফাউন্টেন পেনের বিভিন্ন প্রকার কি ছিল বলো, ইত্যাদি ইত্যাদি। তো তিনি কি বলছেন না, তিনি যখন প্রথম কলেজ স্ট্রিটের একটি নামি দোকানে পেন কিনতে গেছেন, তখন দোকানি অনেক রকমের, আসলে ফাউন্টেন পেনও তখন নানান কোম্পানির বেরিয়ে গেছে, নানান রকমের বেরিয়ে গেছে। ফলে লেখক তো ভ্যাবাচাকা খেয়ে গেছেন যখন দোকানি এরকম বলছেন, এত এত কলমের নাম, তিনি এত কিছু জানেন না। তো দোকানি তখন তার মুখ দেখে বুঝতে পারলেন, অভিজ্ঞ ব্যবসায়ী, যে লেখকের পকেটের অবস্থা খুব ভালো নয়। তাই তিনি উপদেশ দিলেন যে একটি জাপানি পাইলট পেন নিয়ে যেতে। তিনি তার পেনটি কতটা ভালো তার একটা নমুনা দেখালেন, যাকে তোমরা বলো ডেমো দেওয়া। একটি কাঠের বোর্ডের ওপরে তিনি পেনটি ছুঁড়ে দিলেন এবং দেখালেন যে নিবটি অক্ষত আছে। এই যে নিবটি তিনি কাঠের বোর্ডের ওপর ছুঁড়ে দিয়ে পরীক্ষা করলেন, এর সঙ্গে লেখক তুলনা করেছেন সেই সার্কাসের যে খেলা দেখায় না, বোর্ডের ওপরে একটা লোককে দাঁড় করিয়ে তার চারপাশে ছুরি চালায় কিন্তু লোকটি অক্ষত থাকে। এই মুহূর্তে আমার মনে পড়ে যাচ্ছে, তোমরাও নিশ্চয়ই সকলেই দেখেছো জয় বাবা ফেলুনাথ ছবিটির কথা, সত্যজিৎ রায়। সেই ছবিতেও কিন্তু এই লালমোহন বাবুকে কাঠের বোর্ডে দাঁড় করিয়ে এই ছুরির খেলা দেখানো হয়েছিল। যথারীতি যেমন লালমোহন বাবু অক্ষত ছিলেন, বা সার্কাসের খেলাতেও যে লোকটি অক্ষতই থাকে, সেরকম সে পেনের নিবটিও কিন্তু লেখককে অবাক করে দিয়ে তেমনই অক্ষত ছিল এবং তিনি সেই পাইলট পেনটি কিনে নিয়ে বাড়ি ফিরেছিলেন। এই ছিল তার প্রথম ফাউন্টেন পেন কেনার স্মৃতি। পরে নামি দামি আরও নানা নামের নানা জাতের ফাউন্টেন পেন হাতে এসেছে, কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলটকে। প্রাবন্ধিক এই লেখালেখির পেশার সঙ্গে যুক্ত ছিলেন, তিনি নিজে লিখতেন, ফলে কলমের প্রতি তার তো দুর্বলতা থাকবেই। এবং পরবর্তীকালে তার যখন আরও সাধ্য বেড়েছে, অথবা তিনি অনেক সময় হয়তো উপহারও পেয়েছেন নানান জাতের নানান ধরনের ফাউন্টেন পেন, কিন্তু সেই প্রথম কেনা পাইলট পেনটিকে কিন্তু তিনি অতি যত্নে অনেক দিন পর্যন্ত রেখে দিয়েছিলেন, কারণ তার সঙ্গে তার একটা মধুর স্মৃতি, একটা নস্টালজিয়া জড়িয়েছিল। ফাউন্টেন পেনের এক বিপদ, তা লেখককে নেশাগ্রস্ত করে, অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন। বিখ্যাত লেখক শৈলজানন্দ একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন সংগ্রহ। ডজন দুয়েক তো হবেই, পার্কারই ছিল বেশ কয়েক রকম।
শৈলজানন্দ বলেছিলেন, এই নেশা আমি পেয়েছি শরৎদার কাছ থেকে। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। যিনি লিখছেন তার তো সবসময় সঙ্গী ওই ফাউন্টেন পেন, ফলে লেখকের কাছে এই ফাউন্টেন পেন একটা নেশার মতো হয়ে যায় অনেক সময়। কিন্তু সেই নেশা পূরণ করার জন্য অবশ্যই সাধ্য থাকতে হবে। সেই জন্যই বলছেন অবশ্যই যদি পয়সাওয়ালা লেখক হন। তা সেরকমই একজন লেখকের পরিচয় তিনি পেয়েছিলেন। লেখক শৈলজানন্দের ছিল বিপুল ফাউন্টেন পেনের সংগ্রহ, এবং শৈলজানন্দ জানিয়েছিলেন যে এই নেশা তিনি পেয়েছিলেন শরৎদা, অর্থাৎ বাংলা সাহিত্যের কালজয়ী লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে, কারণ তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। আজকে আমাদের পাঠ এই পর্যন্তই রইল। আগের দিনের মতো আজও বলবো, তোমরা যদি এই ভিডিও দুটি শোনার পরে এই অংশগুলো একবার অন্তত পড়ে নাও, তাহলে একেবারে জলের মতো সহজে বুঝে যাবে। এবং যে সম্ভাব্য প্রশ্নগুলি বললাম সেগুলি যদি পারো নিজেরা লিখতে চেষ্টা করো, কোনো সমস্যা হলে অবশ্যই জানাতে পারো। পরবর্তীকালে এই গদ্যগুলি থেকে প্রশ্নোত্তরের পর্ব নিয়ে তো আমি নিশ্চয়ই আসবো, তখন তোমরা পেয়ে যাবে। পরের দিন বাকি অংশ বা শেষাংশ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না। আজকের মতো টাটা।